জানো, আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি। এই বাড়িতে এখন আমি সকালবেলা উঠি, বিকেল শেষে আমার শরীরেও ঘামের গন্ধ হয়। এখন আর সারা সপ্তাহ ধরে সানডে প্ল্যান করি না, কারণ তোমার মতো রবিবারে এই সংসারের বেশি কাজ। আমি শাড়ি গুছিয়ে পড়তে শিখে গেছি মা, হাত খোপাতেই স্বাচ্ছন্দ্য পাই বেশি। সারাক্ষণ আর মুঠো ফোনে মুখ গুজে থাকি না, ঘড়ির কাঁটার সাথে সবসময় তর্ক করি। ছাতা ভুলে গিয়ে বাজার ফেরত অকাল বৃষ্টিতে ভিজতে বিরক্ত লাগে, যে বৃষ্টির প্রতিটা ফোঁটা দুহাত মেলে উপভোগ করতাম কোনো এক সময়। কাটা আঙুল নিয়েও দিব্যি মশলা বাটি জানো, রেগে গেলেও চিৎকার করে আর বাড়ি মাথায় তুলি না। এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো মাখতে হয়। তবে জানো মা, পাতা ঝরা দুপুরের অবসরে কাটা ঘড়ির মতো মনটা হারিয়ে যেতে চায় মেয়েবেলার সেই কুমির ডাঙা খেলার মাঠে। বন্ধুরা দেখো, আমি আমার মাকে কিভাবে যত্ন করি। প্রতিদিন মাকে এভাবে আমাকে যত্ন করতে হয়। তোমরা তো ভালো করেই জানো যে আমি একা হাতে আমাকে সব দিকটা মেনটেন করে চলতে লাগে। কারণ তোমার তো ভালো করে জানো যে তোমাদের দাদা ও কোনো রকমই কোনো কাজ নিজে হাতে করতে পারে না, এমনকি জলের গ্লাসটাও পর্যন্ত নিজে হাতে নিয়ে খায় না। তো সেই সাত সকালে ঘুম থেকে উঠে ও অফিসের দিকে রওনা হয়। তারপর থেকে আমার অনেকটা কাজ, সারা সংসারের কাজ আমার উপরে চাপ পড়ে যায়। তো দেখো, এখন আমি আমার মাকে স্নান করাতে নিয়ে যাব। কি বলবো, মার খাওয়া দাওয়ার সব দিকটা আমাকে দেখতে হয়। তো যেহেতু ওখানে থাকলে পরে একটু অসুবিধা হয়ে যেত, আর মার অপারেশনের জন্য তো অনেক টাকা পয়সা প্রায় খরচা হয়ে গেছে। তো মাকে একটু ভালো রাখার চেষ্টা করছি যতটুকু পারছি। তো সেই জন্য আমরা এই ভাড়া বাড়িতে চলে এসেছি, কারণ ওর কাজের ক্ষেত্রে এখানে আসতে হলো, সেই জন্য। তো এখন মাকে দেখো নিয়ে যাব। বাথরুমটা বেশ ভালো নেই, খুব পিছলে, আর মাকে নারকি নিয়ে আমাকে স্নান করাতে হবে। তো এখন মাকে আমি নিয়ে যাচ্ছি, আর বাথরুমের পাশেই আছে রান্নাঘর। তোমরা তো জানোই যে রান্নাঘরের পাশে বাথরুম থাকলে কতটা অসুবিধা হয়। ভাড়া বাড়িটা এরকম ব্যবস্থাটা ঠিকঠাক করেনি, তবুও করতে হলো। বাজেটের দিকটাও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য অনেক কষ্ট করে যাচ্ছে আমাদের দিনগুলো। জানি না কবে ভগবান আমাদের মুখ তুলে তাকাবে, আর সেদিনেরই অপেক্ষা করছি আমরা। তো তোমরা আমার অবশ্যই পাশে থাকো, দেখতে থাকো আমার এই ভিডিওটি, কারণ আমি অনেক দিন পর আসছি তোমাদের কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা এইভাবে যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আমার এই কষ্টের দিনগুলি তোমাদের দেখাতে পারবো। আমার দিনগুলি কিভাবে কাটে তোমরা তো দেখতেই পাচ্ছো। দেখো, মাকে আমি এখন স্নান টান করিয়ে নিয়ে তারপরে আমার আরও অনেক কাজ পড়ে আছে। সারাদিন প্রায় বলতে গেলে আমাকে সারা দিন ধরে খাটতেই হয়। সেই সন্ধ্যে 6টার দিকে আমাকে স্নানটা করতে হয়। তোমরা ভাবতে পারবে না, বিশ্বাস করবে না তোমরা, কারণ তোমরা না দেখলে জানতে পারবে না যে আমি কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ মা অসুস্থ হওয়ার পরে না আমাকে হেল্প করার মতো কেউ নেই। আমি খুবই ক্লান্ত হয়ে পড়ি সারাদিন পরে। খুব অসুস্থতার মধ্যে দিয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে। এত কিছু সামলে নিজের দিকে আর নজর রাখার মতো সময় থাকে না আমার হাতে। তো সেই জন্যই দেখো, মাকে এখন আমি স্নান টান করিয়ে নিয়ে আসলাম। মা অ্যাকচুয়ালি বাথরুমের মধ্যে বেসিন আছে, তো ওই বেসিনটা ধরে মা দাঁড়িয়ে থাকে, তারপরে মাকে স্নানটা করাতে হয়। তো সেই জন্যই মা কোনো রকম ওই একটু উঠে বসতে পারে, এইটুকুই যা। কোমরের অপারেশন হওয়ার পর থেকে মা আর নিজেকে সচল রাখতে পারছে না। সেই জন্য আমাকে ঠিক যেভাবে ছোটোবেলায় আমার যত্ন যেভাবে নিত, ঠিক সেভাবে এখন আমি মার যত্নটা নিচ্ছি। কারণ মাকে যত্ন করার সময় সেই ছোটোবেলার দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে। মা আমাকে কিভাবে যত্ন করতো, সেই সব দিনগুলোর কথা এখন মনে পড়ে যায়। কারণ তাহলে মা আমাদের জন্য কতটা কষ্ট করতো,
তো এইটুকু কষ্ট আমার কাছে কিছুই না, এটা একটা আমার কাছে বড় কর্তব্য, বড় দায়িত্ব। কারণ মা শুধু সন্তানের জন্মই দেয় না, তার লালন পালন তার সব কিছুই করে। তো তাহলে আমরা মেয়েরা হয়ে কেন তাহলে মার যত্ন নেব না, তাই না? তোমরাই বলো বন্ধুরা, তো আমি ঠিক বলছি কি না? তো যেহেতু আমাদের দাদা বা ভাই কেউই নেই, তো সেক্ষেত্রে আমাদেরকে সবটাই দেখতে হবে। তো আমি আমার মনোবৃত্তিটা আমার টোটালি আলাদা। মানে মা আমাদের জন্য এত কিছু করছে, তাহলে মার জন্য আমরা কি এইটুকু করতে পারবো না, তাই না? তো এইটুকু করা মানে কি জানো, মানে ভগবানকে দেখার আগে, মানে বাবা মাই তো আগে ভগবান, তাই না? তারাই তো আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসছে, তারাই আমাদেরকে পৃথিবীর আলোটা দেখিয়েছে। তো তাহলে আজকে তাদের দেখায় আমি দেখছি বলে আজকে আমি তাদেরকে দেখবো না? এটা তো কখনো সম্ভব না, তাই না? তাহলে দেখো, এখন মাকে আমি স্নান টান করিয়ে দিয়ে মাকে আমি চুলটা মানে ভেজা তো সে কারণে চুলটা বাঁধিয়ে দিলাম। এরপরে মাকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি, কারণ মা বসে থাকতে পারে না বেশিক্ষণ, ওই একটুখানি যতক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে পারে আর কি, ওই একটুখানি মানে টানা হেঁচড়া করে মাকে ওইভাবে নিয়ে যেতে হয়। তারপরে মাকে ওইভাবে আবার শুইয়ে দিতে লাগে, কারণ জানি না অপারেশনটা কি হয়েছে, ডাক্তার যা বলছে সেভাবেই করছে, কিন্তু তবুও জানি না এত টাকা পয়সা খরচা হয়ে গেল, আর সেই সব দিক থেকে কোনোটাই মানে আমি রিকভারি দেখতে পাচ্ছি না। কি করব বলো, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মানে আমি যতটুকু পারছি ওর কাছ থেকে আলোচনা করে আমি যা পারছি ওইটুকুর মধ্যে দিয়ে চেষ্টা করছি করার জন্য। তো ডাক্তার জানি না কি করলো আমার মার সাথে, বুঝতেই পারছি না। এত ডাক্তার দেখালাম, এত ট্রিটমেন্ট করালাম, করানোর পরে আমাদের তো আর সাধ্য নেই মানে মাকে ঠিক মতো সুস্থ করার। এর আগে মা ঠিকই ছিল, হঠাৎ করে জানি না, বললাম না যে ভাগ্যের কখন খেল, তা সেটা একমাত্র ভগবানই জানে। কারণ ভগবানের উপরে তো আর কারোর হাত নেই, তাই না? তো যতটুকুই যা লিখেছে কপালে ততটুকু তো ভোগ করতেই হবে। কিন্তু আমার মাকে দেখে আমার সত্যি খুব কষ্ট লাগে। জানি না, শুধু প্রতিদিন ভাবি যে মা আজ বুঝি সুস্থ হয়ে যাবে, কাল বুঝি ঠিক হাঁটতে চলতে পারবে। তো যাই হোক, কোনো রকমে ওই হাঁটছে, মাকে হাঁটাচ্ছি, কারণ সবসময় শুয়ে থাকলেও তো চলে না, তাই না? তো শুয়ে থাকলে পরে কী হবে, অসুখটা আরও বেশি করে বেড়ে যাবে। তো সেই জন্যে মানে মাকে বলি সবসময় যে মা একটু হাঁটাচলা করো, একটুখানি মানে আমার কাঁধে ভর দিয়ে দিয়ে হাঁটার চেষ্টা করে সেই জন্য। তো মা বলছিল যে আমি এখনই শুয়ে পড়বো, তো সেই জন্য মাকে বললাম না মা, এভাবে স্নান টান করে খালি মুখে শুও না, তার আগে কিছু জল বিস্কুটটা খেয়ে নাও। তো সেই জন্য জল বিস্কুটটা খাইয়ে দিয়ে তারপরে মাকে, মার একটা ওষুধ আছে, তো মাকে সেই ওষুধটাকে আমাকে খাইয়ে দিতে হবে। ওই ওষুধটা খেলে আর কি মা একটু ঠিক থাকে। তারপরে তারপরে তো আমার কাজ আছে আরও। এরপর আমার রান্নাবান্না করতে হবে। তোমার দাদা আবার অফিস টাইম দুপুর লাঞ্চের সময় চলে আসে বাড়িতে খেতে। তো ও বুঝতে পারে সব ব্যাপারগুলো, সেই জন্য আমাকে কিছু বলে না, কারণ জানে যে আমাকে একা হাতে অনেক কিছু মেনটেন করতে হয়। সেজন্য ওর খিদে লাগলেও চুপ করে থাকে। তবুও ভাবি যে সময়ের মধ্যে সব কিছু করে নেওয়ার মতো, কারণ আমি আগের থেকে কোনো দিন কোনো কিছু করিনি তো বিয়ের আগে। তো জানি প্রতিটা মেয়েরাই আর কি বিয়ের আগে কোনো কিছু করে না, তো আমিও করতাম না, মা সব কিছু করতো। তার জন্য অ্যাকচুয়ালি 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। এই 2 বছরের মধ্যে প্রায় বলতে গেলে আমি অনেকটাই শিখে গেছি কীভাবে কী করতে হয়। কিন্তু শরীর যতটাই ক্লান্ত লাগে, সবসময় মনে হয় যেন পাশে যদি কাউকে পেতাম তাহলে হয়তো আমার একটু ভালো হতো, একটু সুবিধে হতো। কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, আমি একদমই একা। তো দেখো, মাকে এখন ওষুধটা খাইয়ে দিয়ে মাকে আমি এরপরে শুইয়ে দেবো। শুইয়ে দিয়ে তারপরে আমার বাকি যেগুলো কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে নেব। এদিকে ঘড়িতেও অনেকটা সময় হয়ে গেছে, এরপরে আমাকে রান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। কি বলবো বন্ধুরা, আর এই ভাড়া বাড়িতে এসে না মহা সমস্যা বলতে জলের খুব সমস্যা। এখানে জলটা না কিনে খেতে লাগে, কিন্তু কি করব, কিনে খাওয়ার মতো দেখো আর কত জলের জার কিনবো, তাই না? তো সেই জন্য বাড়ির পাশে একটা ট্যাপওয়ালা, বাড়ির পাশে বলতে গেলে না
মানে দুটো গলির পরে আর কি ট্যাপ কল আছে, ওখানে টাইম কল আছে, সেখান থেকে আমাকে জল নিয়ে রান্না করতে হয়। তো একদিন জল এনে রেখে দিই। তো দেখো আমার বাবা মার পাশে বসে আছে, চলি মাকে সান্ত্বনা দিচ্ছে যে না তুমি ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমিও বলছি, মা চিন্তা করছে, জানি না মেয়েটার খুব কষ্ট হচ্ছে, মা ভাবে। কিন্তু আমি মার সামনে সবসময় আমি হাসি মুখে থাকার চেষ্টা করি, যাতে মা কখনো বুঝতে না পারে যে আমার কষ্ট হচ্ছে। কারণ মা ভাবে যে আমি হয়তো বোঝা হয়ে গেছি, কিন্তু না, কখনোই আমি সেটা মনে করতে দিই না আমার মা বাবাকে। কারণ তাদের সাথে আমি এত বছর ছিলাম, তারা তো কখনো আমাকে বোঝামনো করেনি, তো তাহলে আমি কেন তাদেরকে বোঝামনো করবো, তাই না? তোমরাই বলো, বাবা মাই তো পৃথিবীতে শ্রেষ্ঠ। কারণ বাবা মা না থাকলে এই পুরো পৃথিবীটাই হয়তো আমার কাছে অজানা থাকতো। সেই জন্যই তো মাকে এখন আমি শুইয়ে দিয়ে আমার এখন রান্না করবো। জানি না, আজকে অনেকটা লেট হয়ে গেছে জানো বন্ধুরা। তো লেট হওয়ার জন্য এখন ভাবছি যে কি রান্না করব শর্টকাট। মানে অ্যাকচুয়ালি আজকে তো রবিবারের দিন, তোমরা তো জানোই রবিবার সবার কাছে ঘোরাফেরার দিন থাকলেও আমার কাছে সে ঘোরাফেরার দিন আর নেই আগের মতো যা কিছু ছিল সব কিছুই বদলে গেছে। সব কিছু পরিস্থিতি আমাকে বদলে দিতে বাধ্য করছে। কী করবো বলো? তো ভাবছি এখন কী যে রান্না করব। মাকে বলছি, মা এখন শুয়ে পড়লো, তো এরপরে মাকে রান্না করে ডাক দেবো, মাকে কিছু খাইয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, আমার এই ভিডিওটি স্কিপ না করে তোমরা কমপ্লিটলি দেখো। আর দেখা শেষে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আজকের আমার এই ভিডিওটি। আর আশা রাখবো তোমরা যে যেখান থেকে আছো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তারা আমাকে সাবস্ক্রাইব করে আর ফলো করে যেন রাখে। দেখো বন্ধুরা, রান্নার আজকে করে নিয়েছি, বেশি কিছু রান্না করিনি। ডালের ভর্তা করেছি, মানে মসুর ডালের ভর্তা, ডিমের কারি আর ভাত। কারণ এই দিয়ে ও খেয়ে যাবে, কারণ ওকে যা দিই না কেন ও এটাতেই সন্তুষ্ট। এটাই আমার জন্য অনেক বড় পাওনা। ঠিক আছে।